আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আমাদের বইয়ের সপ্তম অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2025-এ এসেছে। তো দেখো কি বলতেছে। তো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করতেছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন মিলে একত্রিত হয়ে তৈরি করতেছে H2O পানি, অর্থাৎ লবণ এবং পানি তৈরি হচ্ছে। ওকে, এবারে আসো এখান থেকে দেখো কি 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 প্রশ্ন আমাদের জন্য জানতে চাওয়া হচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন, দুর্বল অ্যাসিড কাকে বলে? সো আমরা কিন্তু এর আগের যে প্রশ্ন অনেকগুলো সৃজনশীলে আমরা এটা নিয়ে কথা বলেছি। তো এখানে সংখ্যাটা দেওয়া আছে, দেখো যে যারা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে কি বলে? দুর্বল অ্যাসিড বলে। সো এখানে শর্তটা হচ্ছে আংশিক বিয়োজিত, এই যে যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। আচ্ছা, গেল আমাদের প্রথম পার্টটুকু, ক নাম্বার। এবারে যাচ্ছি আমরা ক্ষয়ের প্রশ্নে। ক্ষয়ের প্রশ্নে কি বলেছে দেখো, ক্ষয়ের প্রশ্নে বলতেছে যে মৌমাছি হুল ফুটালে আক্রান্ত স্থানে ফুলে যায় কেন? মৌমাছি যখন কামড় দেয় বা হুল ফুটায় তখন সেই জায়গাটা ফুলে যায় কেন? আমরা জানি সেইখানে ফুলে যায় ব্যথার কারণে, কিন্তু ব্যথাটা আসলে কেন সৃষ্টি হচ্ছে বা এখানে কি কি পয়েন্ট আসতে পারে সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। সো দেখো এখানে এটাই বলতেছে যে মৌমাছির হুল ফোটালে সাধারণত আক্রান্ত স্থান ফুলে যায়, কেননা মৌমাছির হুলে থাকা বিষ শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কি হয়? সক্রিয় হয়। বিষের ফলে এই যে হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ মুক্ত হয়, অর্থাৎ মৌমাছির যেই প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা যে হুল, সেখান থেকে হিস্টামিন নামক একটা উপাদান, এটা আমাদের দেহের মধ্যে কি করে? মুক্ত করে দেবে। আমাদের হুলের মাধ্যমে আমাদের দেহের মধ্যে সেটাকে প্রবেশ করায়, যা রক্তনালীতে প্রসারিত করে রক্ত এবং শরীরের তরল জমে যায়, ফলে আক্রান্ত স্থান লাল, ব্যথাযুক্ত এবং ফুলে যায়। এটি শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা একটা প্রতিক্রিয়া আর কি। মানে এটা যেহেতু এটা একটা ক্ষারীয় বস্তু, এটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না, এই জন্য মৌমাছির কামড়ে এই যে হুল আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, মানে হুলের মাধ্যমে যে বিষটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করছে সেটা আসলে আমাদের দেহের সাথে অ্যাডজাস্ট না। তো এই জন্য আমরা এই 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 দিকে আক্রান্ত হয়ে যাই এখান থেকে। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন, এফ যৌগের ব্যবহার ব্যাখ্যা করো। এফ যৌগ কি বলো তো? এফ যৌগ একটা লবণ, তাহলে এখানে লবণের ব্যবহার এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো তাহলে গ নাম্বার প্রশ্নে আমরা যাচ্ছি। আচ্ছা, কি বলতেছে দেখো, উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই HCl এর H+, Cl-, সোডিয়াম হাইড্রোক্সাইডের Na+, OH-। তাহলে আমাদের এফ যৌগ কি একটা লবণ, তাই না? এখানে লবণের কথা বলা হয়েছে, তার মানে এফ যৌগটি হচ্ছে একটা লবণ। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। এখন এই লবণের ব্যবহার, তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে লবণের ব্যবহারগুলো এখন আমরা জাস্ট ব্যাখ্যা করব। নাম্বার 1, আসো কৃষি ক্ষেত্রে। ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর নামক যে লবণ, এটা মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য ব্যবহৃত হয়। তার মানে এটাও কিন্তু একটা লবণ। এই যে ক্যালসিয়াম কার্বনেট, সংকেত কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, এটাও কিন্তু একটা লবণ। এই লবণ কোথায় ব্যবহৃত হয়? এই লবণ ব্যবহৃত হয় মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য, এই লবণটা ব্যবহৃত হয়। নাম্বার 1। নাম্বার 2, এখানে আর একটা কথা বলছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি লবণ ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে তুতে বা কপার সালফেট বহুল ব্যবহৃত হয়। এটি শৈবাল উৎপাদনকারী বন্ধে কার্যকরী। সো আমরা কৃষি ক্ষেত্রে এই লবণের 3টা ব্যবহার পাচ্ছি। নাম্বার 1 ক্যালসিয়াম কার্বনেট, এইটা কি করা হয়? ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার জন্য। নাম্বার 2 অ্যামোনিয়াম নাইট্রেট কোন কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে কি যে মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম ফসফেট। আর 3 নাম্বার বলতেছে যে কৃষি জমিতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রতিরোধ করতে আমরা কপার সালফেট সহ অন্যান্য যে লবণগুলো আছে আমরা সেই লবণগুলো এখানে কি করতে পারি? ব্যবহার করতে পারি। সো এই কৃষি ক্ষেত্রে লবণের 3টা বিশেষ ব্যবহার আমরা এখানে উল্লেখ করলাম। এবারে আসো শিল্পক্ষেত্রে লবণের গুরুত্ব। শিল্পক্ষেত্রে লবণটা কি কি ভূমিকা পালন করে? আচ্ছা, তো নাম্বার 1 বলতেছে কি দেখো যে চামড়া শিল্পে চামড়া ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্প উৎপাদন, কাপড় কাচা সোডা এবং খাবার সোডা তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি ক্ষেত্রে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। সো উপরের যেই পয়েন্টগুলোর কথা বলেছে, কোথায় কোথায়? চামড়া শিল্পে
চামড়া ট্যানিং করতে, মাখন ও পনির এর শিল্প উৎপাদনে, কাপড় কাচার সোডা তৈরিতে, খাবার সোডা তৈরিতে, এই সকল ক্ষেত্রে কি করা হয়? এই সকল ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। তুতে মানে কপার সালফেট 5 অণু পানি, মার্কিউরিক সালফেট এবং সিলভার সালফেট প্রভৃতি লবণ শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। মানে এই যে লবণগুলো আছে, এই লবণগুলো কি শিল্প কারখানায় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও টেক্সটাইল ও রং তৈরির কারখানায় রং ফিক্স করার কাজে লবণের প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণে, ডিটারজেন্ট তৈরিতে ফিল্টার হিসেবে লবণ অত্যাবশ্যক। এছাড়াও ঔষধ কারখানায় স্যালাইন এবং অন্যান্য ঔষধ তৈরিতে কি করা হয়? লবণ ব্যবহার করা হয়। সো বিভিন্ন কাজে আমরা লবণের ব্যবহার দেখি। তো এই সকল ক্ষেত্রে বোঝা যায় যে লবণের গুরুত্ব আসলে অপরিসীম। দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা এই সকল লবণকে ব্যবহার করতে পারি। যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্নে, কি বলতেছে দেখো, দৈনন্দিন জীবনে ডি ও ই যৌগ দুটির মধ্যে কোনটি ব্যবহার অধিক সাবধানতা অবলম্বন করতে হবে? যুক্তি সহ বিশ্লেষণ করো। ডি এবং ই, এখন ই কে ক্ষার আর ডি কে অ্যাসিড, তার মানে অ্যাসিড এবং ক্ষার ব্যবহারের মধ্যে কোনটাতে আমাদের বেশি ঝুঁকি অবলম্বন করতে হবে? তো দেখি আমাদের অ্যান্সার পয়েন্ট কি বলতেছে। তো আমাদের অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কোনটা বেশি তীব্র, কোনটা বেশি ক্ষয়কারক, এই জাতীয় পয়েন্ট নিয়ে আমরা এখানে কথা বলবো প্রশ্নে। তো দেখো আমাদের যে শক্তিশালী যে অ্যাসিডগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মানব ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মানব ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলতে বোঝাচ্ছে, তো যদি এটা ত্বকে পড়ে, ত্বকের ওই জায়গাটা পুড়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে একদম, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও এই অ্যাসিড আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ক্ষয় সাধন করে। আমাদের শরীরে কোথাও অ্যাসিড লাগলে, যেই কথা বললাম, সেই স্থানটি পুড়ে যায়। কোথাও অ্যাসিড লাগলে সেই স্থানটি পুড়ে যায় এবং ছিদ্র হয়ে যায়। একইভাবে ধাতব পদার্থসমূহ অ্যাসিডের সংস্পর্শে আসলে তাও ক্ষয় হয়ে যায়। তার মানে অ্যাসিডের ক্ষয়কারক ধর্মগুলো এখানে আসলে প্রকাশ পেয়েছে, যে যদি মানুষের ত্বকে লাগে ত্বকটা পুড়ে যাবে, যদি কোনো ধাতব বস্তুর সংস্পর্শে আসে তাহলে ওই ধাতব বস্তুটা কি হয়ে যাবে? অ্যাসিডের সংস্পর্শে এসে ক্ষয় হয়ে যাবে। তো এখানে এই পয়েন্টগুলোই বলছে। আচ্ছা, দেন কি বলছে দেখো, দেন তোমাকে বলতেছে যে অপরদিকে উদ্দীপকের বিক্রিয়ায় প্রদর্শিত ই যৌগটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার, যা একটি ক্ষার। অ্যাসিড আমাদের শরীরে যেমন ক্ষতি করতে পারে, তেমনি ক্ষারও শরীরে কি করতে পারে? ক্ষতি করতে পারে। সাবান দিয়ে কাপড় পরিষ্কার করার সময় একটু বেশি কাপড় একসাথে পরিষ্কার করতে হলে হাতের তালু থেকে চামড়া উঠে যায়। মানে আমরা যখন অতিরিক্ত সাবান ব্যবহার করি, ধরো একদিনে আমরা প্রায় অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করলাম সাবান দিয়ে, তখন দেখবো যে হাতের তালুটা একটু কি হয়ে যাচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। এখন কেন ক্ষয় হয়ে যাচ্ছে? কারণ ক্ষার আছে সেখানে, সেই জন্য আর কি চামড়া উঠতে দেখা যায়। এই জন্য দায়ী হলো সাবানে থাকা ক্ষার। বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে শক্তিশালী ক্ষারীয় দ্রবণটি নিয়ে কাজ করার সময় মানে রাবারের মোজা আমাদের কি করা উচিত? অবশ্যই ব্যবহার করা উচিত। রাবারের মোজার কথা বলছে। আচ্ছা, ক্ষারীয় বস্তু ব্যবহারের সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে ক্ষারীয় বস্তু ক্ষতি হতে পারে। তবে ডি এবং ই এর মধ্যে ডি এর ব্যবহার, লাস্টে আমরা ফিনিশিং বলছি। প্রথম কথা হচ্ছে যে ডি বস্তুরও ক্ষয়কারক ধর্ম আছে, ই বস্তুরও ক্ষয়কারক ধর্ম আছে। দুইটা পদার্থেরই কিন্তু মানে ক্ষয়কারক যে বৈশিষ্ট্যটা সেটা এখানে পাচ্ছি। বা ডি বস্তুর ক্ষেত্রে অধিক সাবধানতা আমাকে অবলম্বন করতে হবে, অধিক সাবধানতা আমাকে এখানে অবলম্বন করতে হবে। সো আমরা এইভাবেই আমাদের অ্যান্সারটা লিখব। কেন? কারণ অ্যাসিডটা যত দ্রুত আক্রমণ করে, ক্ষার আসলে তত দ্রুত আক্রমণ করে না। হ্যাঁ, ক্ষারের ক্ষয়কারী ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, বাট অ্যাসিডটা একদম ইনস্ট্যান্ট, মানে তোমার আক্রমণটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। মানুষের ত্বকে পড়লে এমন না যে ত্বক 5 দিন পরে পুড়ে যাবে। তো এটা ফাস্টার হয়, কাজটা খুব দ্রুত হয়। দ্যাটস ওয়াই এই যে শক্তিশালী যে অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সকল অ্যাসিড ব্যবহারের সময় আমরা খুবই সতর্কতা অবলম্বন করব। তো ঘয়ের প্রশ্নে মেইনলি এই জিনিসগুলো এখানে বলা হয়েছে যে দৈনন্দিন জীবনে ডি ও ই যৌগের মধ্যে কোনটির ব্যবহারে অধিক সাবধানতা? ডি যৌগটা। অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে যদি অসতর্কবশত কোনো অ্যাসিড গায়ে পড়ে যায়, হাতে পড়ে যায়, তাহলে সেই জায়গাগুলো কি হয়ে যাবে? পুড়ে যাবে। তো এই সকল ক্ষেত্রে আমাদের হ্যান্ড গ্লোভস, সেফটি মাস্ক আরও যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে মানে ভালোভাবে করতে হবে আর কি, অ্যাপ্লাই করে দেন কাজ শুরু করতে হবে আর কি। ওকে, তো তাহলে সৃজনশীল প্রশ্নের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।